স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানালেন কিভাবে এক একজন অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে, ডিটেক্ট। তিনি স্পষ্ট জানালেন এক একজন অনুপ্রবেশকারীর নাম দেশের বিভিন্ন তালিকা, সেটা ভোটার লিস্ট হতে পারে, কোনো প্রকল্পের সুবিধাভুক্ত তালিকা হতে পারে, সেখান থেকে করা হবে ডিলিট। আর এই সমস্ত অনুপ্রবেশকারীকে করা হবে রিপোর্ট, অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে যেখান থেকে এসেছে। পশ্চিমবঙ্গে মূলত বাংলাদেশের অনুপ্রবেশকারীরাই রয়েছে বলে এই মুহূর্তে যে সংখ্যা উঠে আসছে তাতে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ যারা নিজেরা চলে যেতে চান তারা এখনই চলে যান, দরজা খোলা আছে। আপনাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না সরকার, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অর্থাৎ করুণার বশে আপনাদের যেতে দেওয়া হবে। আর যে অনুপ্রবেশকারীরা গেড়ে বসে থাকবে এখানে তাদেরকে ধরে ধরে ঘেঁটি ধরে বার করা হবে। এটাই সরকারের পলিসি, এই পলিসিতেই চলবে সরকার। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তা স্পষ্ট করলেন এবং সেন্সাস করে আরো স্পষ্ট হবে কতটা জনবিন্যাস বদলেছে এবং কিভাবে তার ব্যবস্থা নেওয়া হবে সেই দিকেও। অর্থাৎ অনুপ্রবেশকারীদের একটাই রাস্তা, সেটা হলো গেট আউট, এ রাজ্যের বাইরে, এ দেশের বাইরে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। জানতো বাংলাদেশে, তারপর ডকুমেন্টস বানিয়ে দিল। আধার কার্ড আর ওই রেশন কার্ড স্কুলেতে হলো, যাদের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়াশুনো করে তাদের জন্য এইগুলো করে দেবে। আর এই যে ভোটার কার্ড আর তারপরে ই কার্ড এইগুলো সব অনলাইনে ই করে। আমাদের পাড়ায় সব লোকজন মানে ওনারা সব বলছে যে এরা বাংলাদেশি আছে, এদেরকে তুলে নিয়ে যাও, এরকম সব টিপ দিচ্ছে। আশেপাশে অনেকজনকেই তুলে নিয়ে গেছে। এসব দেখে আমরা তো আর আমরা নিজে আর কি ভেতরে ভয় পাচ্ছিলাম। তারা বলি যে এইসব লোকালুকি না করে তার থেকে ভালো নিজের দেশে ফিরে যায়। ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। একবার আধবার নয়, বারে বারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন অনুপ্রবেশের রেয়াত নয়। এদিনেও সীমান্ত নিয়ে বৈঠকে দিয়েছেন একাধিক নির্দেশ, যার মধ্যে রয়েছে সীমান্তের 15 কিলোমিটার পর্যন্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ। সীমান্তে 360 ডিগ্রি নিরাপত্তার নির্দেশও দেওয়া হয়েছে। বিপদ বুঝেই ফিরতি পথ ধরেছে অনুপ্রবেশকারীরা। পথসাথী বিল্ডিং তেতুলিয়া হাকিমপুর চেকপোস্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে করা হয়েছে এই পথসাথীর এই তেতুলিয়াতে এই হোল্ডিং সেন্টার। হাকিমপুর চেকপোস্টে যে অনুপ্রবেশকারীরা আসছেন তারা যেখানে বসতে পারবেন না তাদেরকে লিস্ট করে এই হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হচ্ছে। কুচবিহার জেলায় দুটি হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। এই হোল্ডিং সেন্টারের কাজ কি, যে অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ থেকে এখানটা অবৈধভাবে ভারতে এসেছিল তাদেরকে কিন্তু এখানটায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হবে এবং এখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হবে। তো কোন বর্ডার পেরিয়ে এসেছিলে? সেইটা তো খেয়াল নেই, আমার মনে নেই কোন বর্ডার। দালালকে টাকা দিয়েছিলে? হ্যাঁ, দালালকে টাকা দিয়েছি। আপনাদের কি দালাল পার করে দিয়েছিল ভারতে আসার সময়? হ্যাঁ, ও 5 বছর আগে সেই সময় একটা নিয়ম ছিল, সেই সময় আমাদের পার করে দিয়েছিল। আপনাদের থেকে কোনো টাকা নিয়েছিল দালালরা? হ্যাঁ, টাকা নিয়েছিল 1300 টাকা। 1300 টাকার বিনিময়ে আপনাদের পার করে দিয়েছে। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে
দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একটা দীর্ঘ সময় ধরে এই অনুপ্রবেশকারীদের লালন পালন করা হয়েছে। তাদের হাতে হাতে রত্না বিশ্বাস, জাকিররা তুলে দিয়েছে সরকারি নথি। দেশের সুরক্ষা, মানুষের সুরক্ষা কার্যত বাজি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাতের পাতে ভাগিদারদের আর রেয়াত নয়। কড়া সরকার, কড়া প্রশাসন হলে যে সব রকমের দুর্বৃত্তায়নে বেরি পড়ানো যায় তা আরও একবার দেখালো শুভেন্দু অধিকারীর সরকার। রিপাবলিক বাংলা। এতদিন ধরে জামাই আদর করে এ রাজ্যে পরম আদরে লালন পালন করা হয়েছিল অনুপ্রবেশকারীদের। তাদের মুখে দুধ ভাত সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছিল। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেত অনুপ্রবেশকারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় আমার আপনার ভাত, ডাল, তেল, নুন যা যা আমাদের প্রয়োজন সেই সমস্ত কিছুতে ভাগ বসাতো এই অনুপ্রবেশকারীরা, যারা এখন কি করছে? এখন তারা বর্ডার পোস্টের আশপাশে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে যে আমাকে এবার চলে যেতে হবে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে আপনি চলে যাচ্ছেন, সমস্ত কাগজপত্র, ইন্ডিয়ান কাগজপত্রও কি তৈরি করেছিলেন? হ্যাঁ করেছিলাম, তৃণমূল নেতা করে দিয়েছিল। আপনার বাংলাদেশের কাগজও আছে? হ্যাঁ বাংলাদেশের কাগজও আছে। এবার চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি। কেন? কেন সরকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ ভাবুন, এত দিন ধরে আমার আপনার অধিকারের ওপর ভাগ বসিয়ে যে অনুপ্রবেশকারীরা বসেছিল তাদের কারা বসিয়ে রেখেছিল? এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ব্যর্থতা, নাকি এই আগের প্রশাসন ইচ্ছে করে বসিয়ে রেখেছিল ভোট ব্যাংকের জন্য? দ্বিতীয়টাই হয়তো বেশি সম্ভাবনা রয়েছে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের, হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। সরকার সচেষ্ট হলে অনুপ্রবেশ ফিরতি পথ ধরে। সরকারকে সচেষ্ট হতে হয়। এ সরকার সচেষ্ট, শুভেন্দু অধিকারী সরকার সচেষ্ট, তাই জন্য অনুপ্রবেশকারীরা বর্ডার দিয়ে পিল পিল করে পালিয়ে যাচ্ছে। হোল্ডিং সেন্টারে চুপটি করে বসে আছে। আগের সরকার অনুপ্রবেশকারীদের রাখতে চেয়েছিল, তাই এই অনুপ্রবেশকারীরা আমার আপনার মাথার উপর বসেছিল, জোকের মতো রক্ত খেয়েছিল। আমি যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। আজকের কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি বিধায়ক বরানগরের। আমার সঙ্গে রয়েছেন অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে রয়েছেন রামানন্দ তীর্থ মহারাজ, প্রেসিডেন্ট ধর্মরক্ষা মিশন। আমার সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে রয়েছেন গৌরী শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের। আমার সঙ্গে থাকছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে নরেশ চন্দ্র রায় থাকবেন, বিজেপি বিধায়ক ধূপগুড়ির। আমি আজকে অনেকদিন পর, সৌরপ্রিয় দা আপনি এসেছেন কিশলয় অগ্নিবাণে, আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি জানি না আপনি ঠিক এই মুহূর্তে কতটা তৃণমূল আছেন, কিন্তু এর তৃণমূল সরকারের চরম ব্যর্থতা হোক বা ইচ্ছে করে হোক, যে অনুপ্রবেশকারীদের লালন পালন করা হয়েছিল তারা এখন পালিয়ে যাচ্ছে। আপনার উঠে দাঁড়িয়ে স্যালুট করা উচিত এই বর্তমান সরকারের এই উদ্যোগকে। বলুন সৌরপ্রিয় দত্ত। না, প্রথমেই আমি আজকে আমার এখানে যিনি বিজেপির হয়ে বসে রয়েছেন সজল ঘোষ, আমার রাজনৈতিক জীবনের শুরু যার হাত ধরে, আমার ছোটোবেলা থেকে, এই সজল ঘোষকে আমি অভিনন্দন জানাই। তিনি বিধায়ক হয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি উনি বিধায়ক হয়েছেন, কারণ একসময় আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরেই আমি রাজনীতি শিখেছি। দ্বিতীয়ত, সিটি কলেজেও পড়তাম আমি। যাই হোক, কেউ ভাববেন না বিজেপিতে যাওয়ার লাইন করছি। দ্বিতীয়ত একটা কথা বলি, যে এই অনুপ্রবেশের সমস্যাটা নতুন কোনো সমস্যা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে সমস্যা নয়, এবার সলিউশন হয়ে গেছে বলছি। এতদিন হচ্ছে ভালো কথা, সলিউশন খুবই ভালো। হ্যাঁ। আমি এটা বলতে চাই যে শুভেন্দু বাবু যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আগে তৃণমূলে ছিলেন। 2020 সালে তিনি বিজেপিতে যোগদান করেছেন। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত শুভেন্দু বাবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা চেঁচিয়ে এই কথাটাই বলতেন যে অনুপ্রবেশের সমস্যাটা দেখবে কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই নিয়ে দোষারোপ করার কোনো মানে হয় না।
এই কথাটা কিন্তু শুভেন্দুবাবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2019 সাল পর্যন্ত বলে এসছেন। খুব ভালো কথা। আমরা পরিষ্কার বলছি, ভারতবর্ষটা লুটে খাওয়ার দেশ নয়, আর ভারতবর্ষটা হরিণ লুটের বাতাসার মতন যে যার মতন করে খাবে তা নয়। এখানে আমাদের সন্তানাদি বড় হবে। যদি আজকে এই সমস্যা বাংলা থেকে শুভেন্দুবাবু নির্মূল করতে পারে, ভীষণ ভালো কথা। এবং তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আসাম হোক, উড়িষ্যা হোক, উত্তরপ্রদেশ হোক, বিভিন্ন প্রান্তে এখনো যে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আমি আশা করব যে শুভেন্দুবাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যগুলো থেকেও অনুপ্রবেশকারীদেরকে এই বাংলাদেশে পাঠিয়ে দেবে। সৌরপ্রিয় বাবু, এবার আমি একটা কথা বলি। আপনি এর আগের শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন এই সব কথা তুললেন, সজলদা উত্তর দেবেন বা বাকি বিজেপি বিধায়করা বা বিজেপি মুখপাত্ররা উত্তর দেবেন। আমার প্রশ্ন সিম্পল। রাজ্যের মানুষ, সাধারণ একজন মানুষ হয়ে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি দেখছি শুভেন্দু অধিকারীর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রত্না বিশ্বাস বলে জাকিরদা লিঙ্ক ভালো করতে পারে, বাংলাদেশিরা ভোটার কার্ড বানিয়ে নিন। শুভেন্দু অধিকারীর সরকারের নেতৃত্বে আমি দেখছি আউটপোস্টের আশপাশে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে, ফেরত যাওয়ার পতন হয়েছে। বেশ, তাই জন্যই সজল ঘোষ, আমি উত্তর চাই। বলি, ও আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, আমার শুভেচ্ছা জানিয়েছে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্যাটা নতুন নয়, ও ঠিকই বলেছে। সমস্যাটা সিপিএমের জামানার সময় থেকে বা স্বাধীনতার উত্তর সময় থেকেও হতে পারে, পরবর্তী সময় থেকেও হতে পারে, দীর্ঘদিনের সমস্যা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্যাটা প্রথম পার্লামেন্টে যিনি তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি, যে আমার রাজ্যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। আজ থেকে 4 মাস আগে, 3 মাস আগে এই লোকেরাই বলতো কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা, 1 কোটি কোত্থেকে পেলেন, 1 কোটি 20 লাখ কোত্থেকে হলো, এটা বলতেন। এখন বলছেন এই সমস্যার সমাধান হলে খুব ভালো লাগবে। আপনারাই বলতেন, আপনিই বলতেন, সৌরভবাবু আপনিই বলতেন। হ্যাঁ, যাই হোক, আমি বলছি শুভেন্দুবাবু বিজেপিতে তৃণমূলে ছিলেন, ঠিক। শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, ততদিন তৃণমূলে ছিলেন, তখন অবধি ছিলেন যখন জনতাও তৃণমূলের সঙ্গে ছিল। জনতা তৃণমূলকে ছাড়লো কেন? প্রশ্নটা হচ্ছে এখানে। এই বর্ডার ইস্যুতে আমি বলছি যে এই সমস্যা যেমন নতুন নয়, জনতাও মমতার সঙ্গে ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল কেন্দ্রীয় সরকার অনেক আগেই চেয়েছিল শুভেন্দুবাবুর নেতৃত্বে নয়, এই সমস্যার সমাধান করুক মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার এই সমস্যার সমাধান করা তো দূরের কথা, তিনি এই সমস্যাটার পক্ষে হয়ে দাঁড়ালেন যে সমস্যাটাই আমার চাই, কারণ ওটাই আমার ভোট বাক্স। আপনার তখন মনে রাখা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকার শেখ শুভেন্দুবাবুর নেতৃত্বে চাননি, চেয়েছিলেন রাজ্যে যে সরকার আছে হতে পারে সেই সরকার চরমভাবে বিজেপি বিরোধী। কিন্তু বিজেপি বিরোধিতা করতে করতে, মোদী বিরোধিতা করতে করতে, অমিত শাহের বিরোধিতা করতে করতে, শুভেন্দু অধিকারী শ্রমিক দাদের বিরোধিতা করতে করতে কিছু লোক যে দেশের বিরোধিতা শুরু করে দিল, এটাই দুর্ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলতে লাগলেন আই চ্যালেঞ্জ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, আরে ও তো মমতারই রক্ত বহন করে না, ওর থেকে আপনি কি আশা করেন? অনেক কাল আগে বলেছিলেন, গান্ধী মূর্তির নিচে বসে বলেছিলেন, একটা চিঠি লিখেছিলেন, আই স্যাট অন গান্ধী স্ট্যাচু। হ্যাঁ, গান্ধী মূর্তির নিচে, ওসব বলে কোনো লাভ নেই। ওসব মমতা ব্যানার্জি তো বলেন, লেখেন, ওনার ইংরেজি বাংলা ওই পরিবার থেকে, আর এর থেকে বেশি কিছু আশা করার না। আমার যেটা বলার বক্তব্য যে এই সমস্যাটা সমাধান করার জন্য কেউ পারতে পারে, কেউ না পারতে পারে, আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনার প্রচেষ্টাটা লক্ষণীয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা কি ছিল? যে তোমরা চলে, উল্টো প্রচেষ্টা ছিল, তোমরা এসো, তোমরা যাও, এটা ছিল না। আর যখন যাবার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন বুক ফাটা আর্তনাদও করেছিলেন যে এদের যেতে দিও না। এদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে কে? কার বাবার পয়সা? মমতা ব্যানার্জির। সৌরভপ্রিয় দত্ত, এটা তোমার বাবার পয়সা, তোমার পয়সা, এটা আমার বাবার পয়সা। এদের লক্ষ্মী ভাণ্ডার দিয়েছ, এদের রেশন খাইয়েছ, হ্যাঁ, এদের ঘরে সমস্ত রকম অধিকার দিয়েছ, যে অধিকার তুমি পাও তার দায়িত্ব আজ তোমাকে নিতে হবে। কবেকার সমস্যা, এই সমস্যা বলে পালানো যাবে না। ঠিক। আমি কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তবের কাছে যাই। কর্নেল শ্রীবাস্তব, আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক আলোচনা, ডিবেট আপনি শুনছেন, আমরা দেখতে পাচ্ছি এই সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশকারীরা নিজেরা লাইন দিচ্ছে, মানে নিজেরা গিয়ে লাইন দিয়ে বলছে আমি ফেরত যাব বাংলাদেশে। বলা হচ্ছে যে আপনাদের কাছে ইন্ডিয়ান কাগজপত্র আছে? হ্যাঁ। কে করে দিয়েছে? তৃণমূল নেতা। বাইক আছে, আমি চালাতে পারি। অনুপ্রবেশকারীরা বলছে যে আমাদের কাছে বাংলাদেশের কাগজও আছে, এখন আমি চলে যাব খুলনায় গিয়ে থাকবো। এই
পিচ টান দিয়ে চলে যাওয়া, এর কারণ হচ্ছে সরকার পরিবর্তন এবং এর কারণ হচ্ছে সরকারের এফর্ট, যেটা সজলদা বলছিলেন। আগের সরকার রেখে দিয়েছিল, পালন করেছিল, এই সরকার তাড়াচ্ছে, যেটা প্রয়োজন ছিল। আর কে শ্রীবাস্তব। রামায়ণে আপনার রাবণ এন্ড মর্যাদা পুরুষোত্তম রামের মধ্যে যুদ্ধ হচ্ছিল। মায়াবী রাবণকে মারতে গিয়ে ওর নাভিতে যেখানে অমৃত ছিল ওখানে মারতে হয়েছে। এই অনুপ্রবেশকারীদের কথা আমরা অনেক ডিবেট করেছি, অনেক কথা হয়েছে। এই সরকার যেটা আছে, এই যে তৃণমূলকে যিনি রিপ্রেজেন্ট করছেন ওনা থেকে জিজ্ঞেস করুন এই জয় বাংলার স্লোগানটা কার? মুজিবুর রহমান। এই মা মাটি মানুষের স্লোগানটা কার? খালেদা জিয়া। এই যতগুলো গান আছে, যতগুলো জিনিস আছে, সব বাংলাদেশ থেকে ইনি তুললেন। আর এনার একটাই জিনিস ছিল বিচ্ছিন্নতাবাদী। ইনি বিএসএফ কে বললেন, মা বোনকে আমাদেরকে বললেন, যখন বিএসএফ আসবে তুমি নিজের বাড়িতে জিনিস তৈরি রাখবে, ওদেরকে তুমি মারবে। ইনি বললেন আমাকে দেখে আর্মি পালাচ্ছে, ইনি বললেন যে আর্মির উপরে ভরসা করো না, ওদের জন্য তুমি যুদ্ধ করো। ইনি কিরকম লোক ছিলেন দিদি? আমরা বারবার এই প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি ইনি একটা সন্ত্রাসবাদী সংগঠন করতে চলেছিলেন, ইনি একটা বিচ্ছিন্নতাবাদী ছিলেন। এই যে অনুপ্রবেশকারী আপনি যে বলছেন 10-5টা আপনি ডিটেনশন সেন্টার বানিয়ে বলছেন, ওর থেকে প্রবলেম সলভ হবে না। ওয়েল বেগান হাফ ডান আমাদের ইংরেজিতে কথা আছে। আপনি ভালো শুরুয়াত করেছেন, কিন্তু এটা অনেক পথটা অনেক কঠিন আছে। আপনার প্রেজেন্টেশন মাধ্যমে এটা ধরা তোলা হয়েছে। কারা দিয়েছিল আধার কার্ড? কারা ওদের বানিয়েছে আপনার প্যান কার্ড? কারা ওদের এই আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করে দিয়েছে? এই তৃণমূলের লোক যারা প্রত্যেকটা বর্ডারে যেটা আপনার এই গ্রামে গঞ্জে আছে, ওরাই আছে, আজকেও প্রবলেম করে যাচ্ছে। লজ্জা নেই? এই তৃণমূলের যে রিপ্রেজেন্টেটিভ আপনার সামনে বসে আছেন, মিষ্টি কথা বলছেন, উনি ভারতীয় নাকি উনি বাংলাদেশি মানুষ, এটা ওনাকে বলতে হবে আজকে। সৌরভ দাদা, ছোট করে বলছেন এতদিন ধরে আছে। হ্যাঁ, আপনি এগুলো স্যার, আমি উত্তর চাইছি। তৃণমূলের নেতারা হাতে আধার কার্ড, রেশন কার্ড তুলে দিয়েছে, আমাদের কাছে বাইট আছে। একই ব্যক্তির হাতে আধার কার্ড, রেশন কার্ড রয়েছে বাংলার, মানে এই ভারতবর্ষের বাংলায় তৈরি হওয়া বিভিন্ন কেন্দ্রে। আবার আরেক হাতে আছে বাংলাদেশের পেপারস। তারা তৃণমূল নেতাদের নাম বলেছে, আমাদের কাছে বাইট আছে স্যার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ কে দেখলে তেড়ে যাও। উত্তর দিন স্যার। উত্তর একটাই, যদি আমাদের কোনো তৃণমূলের নেতা যদি এই ধরনের রেশন কার্ড বা প্যান কার্ড, ওনাকে আগে যাত্রাটা বন্ধ করতে বলুন, তার কথা বলবো। ওদেরকে আবার ধরতে হবে, আমাদেরকে ওদেরকে পানিশমেন্ট, এত ভয়ঙ্কর পানিশমেন্ট। আচ্ছা, আমার কাছে ব্রেকিং নিউজ আসছে। 1 মিনিট স্যার, ব্রেকিং নিউজ আসছে, আমি আসছি কর্নেল শ্রীবাস্তব। ব্রেকিং নিউজ, সল্টলেকে অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার খবর উঠে আসছে। আমি কিশলয় অগ্নিবাণে এই বিগ ব্রেকিং নিউজ নেব। নিউ টাউনে পাকড়াও 4 অনুপ্রবেশকারী। বিগ ব্রেকিং নিউজ, নিউ টাউনে 4 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং 4 জন অনুপ্রবেশকারীকে যারা স্থানীয় তারা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জগৎপুর বাজার থেকে। 4 জনকে পাকড়াও করেছে পুলিশ। নিউ টাউনে 4 জন অনুপ্রবেশকারী মুক্ত হচ্ছে বাংলা। সাধারণ মানুষও এবার অনুপ্রবেশকারীদের ধরে ধরে তুলে দিচ্ছে পুলিশের হাতে। নিউ টাউন, খাস কলকাতার মধ্যে জগৎপুর বাজার, 4 জন অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। ধৃত বাংলাদেশিরা কি বলছেন শুনবো। কতদিন আগে এসেছেন এখানে? অনেকদিন আগে, হ্যাঁ 6-7 মাস, 8 মাস এরকম হবে। বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বরিশাল। এখানে কার কাছে এসেছেন? এখানে আমাদের আত্মীয় আছে, তার কাছে আসছে। ওনার নাম কি? আপনার নাম কি? বিশ্বজিৎ হালদার। না, ওনার বউয়ের নাম কি? রেখা হালদার। হ্যাঁ, রেখা হালদার। বাংলাদেশ ওনার কি নাম আছে জানি না। আপনি তো ওনার কাছে এসেছেন তো নাকি? হ্যাঁ। আপনার সাথে কজন এসছে? আমরাই 3 জন আসছি। 3 জন এসছেন। কি করে খাওয়ার জন্য এসেছেন এখানে? ঝামেলা হয়েছিল তাই। কি ঝামেলা হয়েছিল? আমরা এখানে আওয়ামী লীগ করতাম, সেই জন্য। আমি সরাসরি যাব নরেশ চন্দ্র রায়, বিজেপি বিধায়ক ধূপগুড়ির। কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, এক্ষুনি ব্রেকিং নিউজ দেখালাম, 4 জন অনুপ্রবেশকারীকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি অনুপ্রবেশকারীরা লেজ গুটিয়ে বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে যে আমরা ওপারে যাব। অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নির্দেশ দিয়েছেন বর্ডারের আশপাশের 15 কিলোমিটার সমস্ত ইললিগাল স্ট্রাকচার ভাঙা হবে। এই কাজগুলো আগের সরকার করেওনি, করার ইচ্ছেও ছিল না। বলুন স্যার, নরেশ চন্দ্র রায়।
নরেশ বাবু যদি শুনতে পান। বেশ, কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি আমার প্রশ্ন যদি শুনে থাকেন তাহলে উত্তরটা দিন। নরেশ চন্দ্র রায়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, আপনি বলুন। বেশ, আমি অডিওর কিছু সমস্যা হচ্ছে। আমি স্যার আপনাকে এই একই প্রশ্নটা করছি, যে প্রশ্নটা আমি করলাম, যে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন 15 কিলোমিটার পর্যন্ত সমস্ত ইলিগাল স্ট্রাকচার ভাঙা হবে, স্থানীয়রা অনুপ্রবেশকারীদের পুলিশের হাতে তুলে দিচ্ছেন, আর বাকি অনুপ্রবেশকারীরা নিজেরাই বর্ডার কাছে গিয়ে বলছেন আমরা ফেরত যাব। বলুন স্যার। এটা তো 2002-এর পরে যে বিগত সরকারের সমস্যা তা নয়, এটা যে 50 বছর ধরে অনুপ্রবেশ হচ্ছে। এবার তোমাদের মনে থাকবে না, পুরনো লোক যারা তারা জানবেন, টিভি রাজেশ্বর আমাদের আইপিএস, প্রাক্তন আইপিএস অফিসার, উনি গভর্নর ছিলেন 89 মার্চ থেকে 1990 ফেব্রুয়ারি অবধি। উনি একবার যাচ্ছিলেন নর্থ বেঙ্গল, হাজার হাজার লোক ঢুকছে দেখেছেন, সেটা বলেছিলেন। প্রেস যখন জিজ্ঞেস করেছিল তৎকালীন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, উনি যে জবাব দিয়েছিলেন সেটা আমি আর বলতে চাই না, উনি নেই এখন, যে ভাষায় জবাব দিয়েছিলেন। তারপরে ওনারাই বলেছিলেন এটা ঘটনা, যেটা বললেন যে মমতা ব্যানার্জির প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলবো না এক্সপেল্ড মুখ্যমন্ত্রী বলা যাবে, কারণ উনি তো রেজিগনেশন দেননি, ওনার মিনিস্ট্রি ডিজলভ করেছে, হিজ এক্সেলেন্সি মিনিস্ট্রি ডিজলভ করে দিয়েছেন, হি হ্যাজ বিন রিমুভ, সি হ্যাজ বিন রিমুভ। কাজে এখন প্রাক্তনও বলা যাবে না, মানে এক্সপেল্ডই বলতে হবে। উনি পার্লামেন্টে তুলেছিলেন প্রশ্নটা, ঠিক কথা, কিন্তু এসে আমি বারবার যেটা বলেছি, দুটো পয়েন্ট উনি তুলেছেন, সাধারণ লোকের সঙ্গে সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন। এক হচ্ছে উনি বলেছিলেন অনুপ্রবেশের বিরুদ্ধে, এসে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে উনি একেবারে গোল্ড মেডেলিস্ট হয়ে গেলেন অনুপ্রবেশ করানোয়। যারা ঢুকেছে সব রেশন কার্ড করে দাও, ওনার মন্ত্রী বলেছেন, ওনার নেত্রী, যারা ঢুকে যাতে কোনো বাদ না যায়। আর ডিএ নিয়ে উনি বলেছিলেন 2010-এ যে সরকার ডিএ দিতে পারে না তার গদিতে থাকার দরকার নেই। আর ডিএ মারার ব্যাপারে উনি তো পিএইচডি করেছেন, কত কোটি টাকা যে শীর্ষ আইনজীবীদের দিয়েছেন তা নয়। আর আমি বারবার বলেছিলাম গুলশন কলোনি, উনি তো ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্ট তো মুখ্যমন্ত্রীর হাতে ছিল, ওখানে দখল হয়ে যাচ্ছে উনি জানেন না। আরবান ডেভেলপমেন্ট কার হাতে ছিল? বারবার এই প্রশ্ন বিভিন্ন চ্যানেলে বলেছি। দখল হয়ে উনি জানেন না? যদি না জানেন তা মন্ত্রী ডিপার্টমেন্ট রাখার দরকার কি আছে? আজকে যখন গুলশন কলোনি ছেড়ে চলে গেছে, ইকো পার্কের ওখান থেকে ছেড়ে চলে গেছে, সব হাজার ছেড়ে চলে গেছে, সেই জায়গাগুলো দখল নিয়েছেন ওনার যখন সরকার ছিল, ডিমোলিশন করেছেন, দায়িত্ব কার ছিল? আজ ওখানে 3 লক্ষ লোক ছিল, এখন ভোটার কাজ করতে গিয়ে দেখছে 3000 লোক, তাদের ভোটার স্লিপ দিতে তারাও পাওয়া যাচ্ছে না। 3000 লোক, 300 লোক পাওয়া যাবে। এই লোকগুলো খেয়েছে, এখানে পড়েছে সব। গুলশন কলোনি যখন ইস্যু হয়েছিল তখন আমি বলেছিলাম, ওই মিনি ফিরোজের যখন নামটা উঠেছিল তার 7 দিন আগে আমি বলেছিলাম, ওরা ইন্ডিয়া যখন রিটালিয়েট করে পাহেলগাঁওয়ের ঘটনার পরে, তখন ওরা বেশ কিছু রিভলভার নিয়ে বাইপাসে ছিল, কিছু করেনি। তখন গুলশন কলোনি আমি প্রশ্নটা তুলেছিলাম একটি চ্যানেলে। গুলশন কলোনির কথা বলছেন স্যার, গুলশন কলোনি অথবা এই রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের আশপাশেই অনেকগুলো আছে, মাসুদ বস্তি, গুলশন কলোনি, যেখানে অনুপ্রবেশকারীরা এতদিন বহাল তবিয়তে থাকতো, বহাল তবিয়তে। কি করে বোঝা যাবে? অনেকে তো ফিরে যাচ্ছে, অনেকে তো থেকে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনগণনা বা সেন্সাস তার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে এটাও বললেন যে এই ভয়ঙ্কর জনবিন্যাসের পরিবর্তন বুঝতে গেলে এই জনগণনা বা সেন্সাস প্রয়োজনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার সঙ্গে গৌরীশঙ্কর ঘোষ, নরেশ চন্দ্র রায় রয়েছেন এবং রামানন্দ মহারাজও রয়েছেন। আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব। গৌরীশঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের, আমি তার কাছে যাওয়ার আগে কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন নেব। দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, আজকের দ্বিতীয় প্রশ্ন। শুভেন্দু সরকার পারল, কেন মমতার সরকার চূড়ান্ত ব্যর্থ না ইচ্ছে করে ব্যর্থ হয়ে বা ব্যর্থ করে রাখা হয়েছিল, নিজেরা ব্যর্থ করে রেখেছিল? উত্তর নেব। গৌরীশঙ্কর ঘোষ।
নমস্কার। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে সরকার চলেছিল সেটা ছিল বাংলাদেশি জামাত ইসলামের সরকারের সঙ্গে জোটের সরকার। তারা সর্বদা চেষ্টা করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করা। মমতা ব্যানার্জি বা তার দলের কোনো সদিচ্ছা ছিল না বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া, কারণ তারা বাংলার মানুষের কল্যাণের কথা ভাবেনি, শুধু ভোট ব্যাংকের কথা ভেবেছে। ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এসে এপার বাংলার মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, ভারতবর্ষের সিকিউরিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর মমতা ব্যানার্জি ভাবছিলেন যে আমার দলের ভোট ব্যাংক বাড়ছে, আমি ক্ষমতায় রয়েছে। তিনি ভোট ব্যাংকের রাজনীতি করেছিলেন, তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। তিনি কখনোই দেশের নিরাপত্তার কথা ভাবেননি, বাংলার মানুষের নিরাপত্তার কথা ভাবেননি, বাংলার মানুষের সুরক্ষার কথা ভাবেননি, কর্মসংস্থানের কথা ভাবেননি। গৌরীশঙ্করবাবু, আমি একটা প্রশ্ন করছি। আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ছে বর্ডারগুলোর আশপাশে। আপনার মুর্শিদাবাদেও তো ভয়ঙ্কর পরিস্থিতি জনবিন্যাসের, এবং ভয়ঙ্কর ভাবে অনুপ্রবেশ হয়েছে। তারাও ফেরত যাচ্ছে, তারাও লাইন দিচ্ছে। দেখুন, একদম অনেকেই পালিয়ে যাচ্ছে, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা বুঝতে পেরেছে সরকার পাল্টিয়েছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে। যে সরকার বাংলার মানুষকে সুরক্ষা দিচ্ছে, আমার এই পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দেবে, এই সরকার কখনোই অনুপ্রবেশকারীকে তোষণ করবে না। তাই অনুপ্রবেশকারীরা ঘর ছেড়ে পালাচ্ছে, রাতের অন্ধকারে বর্ডার ছেড়ে পালাচ্ছে। আজকে বাংলার মানুষ এই ধরনের সরকার চেয়েছিল, যারা এই বাংলার মানুষকে, পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দেবে, কর্মসংস্থান দেবে, সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দেবে, আধুনিক শিক্ষার ব্যবস্থা করবে। আমরা তৃণমূলের মতো সরকার নয় যে ভোট ব্যাংকের স্বার্থে ওপার বাংলার অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার তালিকায় নাম নিয়ে তাদের ভোটে আমরা জিতবো, এটা আমরা চাইনি। আমরা চেয়েছি পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দিতে, পশ্চিম বাংলার মানুষকে বিকাশের রাজনীতির মধ্যে প্রবেশ করিয়ে সার্বিক বিকাশ ঘটাতে। তাই আজকে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের বলিষ্ঠ পদক্ষেপের জন্য আজ অনুপ্রবেশকারীরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বেশ, নরেশ চন্দ্র রায়, বিজেপি বিধায়ক, ধূপগুড়ি। উত্তরবঙ্গে অনুপ্রবেশের প্রচুর অভিযোগ ছিল, ভরে গিয়েছিল বেশ কিছু জায়গায়। উত্তর দিনাজপুর থেকে, মালদা থেকে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে যত উপরে কোচবিহারে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীরা পালাতে আরম্ভ করেছে অলরেডি। আপনার জেলায়, আপনার কনস্টিটুয়েন্সিতে কি খবর বলুন স্যার? নরেশ চন্দ্র রায়। অনুপ্রবেশের যেভাবে অনুপ্রবেশকারীরা বাংলায় যেভাবে অবাধে ঢুকেছে, বাংলার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে। আমি একজন বর্ডার সিকিউরিটি ফৌজে চাকরি করেছি। আমি সেই সমস্ত বর্ডারের যেভাবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে আমি ভালোভাবে জানি। আমরা পুলিশের হাতে আমরা অপরাধীদের ধরে দিতাম, কিন্তু অপরাধীরা সাথে সাথে তারা ছাড়া পেয়েছে। এইভাবে রাজ্য সরকার তাদেরকে এতভাবে সহযোগিতা করেছে। এই অপরাধীরা যেভাবে অনায়াসে এই বাংলাতে ঢুকে এখানে ডেমোগ্রাফিক্যাল যেভাবে চেঞ্জ করেছে, সাথে সাথে এই সরকারের সহযোগিতায় তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অন্যায় কাজ করার জন্য তারা এইখানে অন্যায় কাজ করেছে। আমি রামানন্দ মহারাজের কাছে আসি। মহারাজ, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা হচ্ছে, হিন্দুদের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া, এটা এমনভাবে করা যাতে ভোট ব্যাংকটা একদিকে হেলে পড়ে, বেশিটা একদিকে চলে যায়। তা সত্ত্বেও এবার শেষ রক্ষা করতে পারেনি এর আগের শাসক দল। এমনটাই বিজেপির অভিযোগ যে এর আগের শাসক দল কি চেষ্টা করছিল, অহিন্দু ভোট বাড়িয়ে দেওয়া যাতে তাদের পক্ষের ভোটগুলো বেড়ে যায়, তার জন্য অনুপ্রবেশ ঘটানো, জনবিন্যাস পরিবর্তন করা। এইটা কতটা ভয়ঙ্কর? সাম্প্রতিক ডক্টর প্রখর শ্রীবাস্তবের একটি বই হে রাম, সেটি পড়ে জানলাম যে এই মুসলিম লীগ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান দাবি করেছিল, তার 75% নেতারা দেশভাগের পরেও ভারতবর্ষেই থেকে যায়। ফলে তারা তাদের যে অপবিত্র কার্যকলাপ পুনরায় চালাবেন এবং তারই ফলশ্রুতি এখন পর্যন্ত আমরা দেখছি। আপনাকে একটা ডেটা দেই, 2017 সালে যেখানে ভারত এবং বাংলাদেশ এই দুটি রাষ্ট্রে 7 লক্ষ রোহিঙ্গা ছিল, আজকের ডেটে 2026-এ এই সংখ্যাটা 15 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই সংখ্যাটা কিন্তু ওখান থেকে আর নতুন করে আসা নয়, এই সংখ্যাটা হচ্ছে রিপ্রোডাকশনের সংখ্যা।
মানে 10 বছরে গুণিতক হারে তারা বংশবৃদ্ধি করে আমাদের রেশন খাচ্ছে। এবার আপনাকে আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাম আমলের শুরুতে যে 78.45% হিন্দু জনসংখ্যা ছিল, সেটা ডিপ্রিসিয়েট করে আজকে 69% গিয়ে দাঁড়িয়েছে। এবং যখন যখন আমরা দেখেছি এই সংখ্যা পড়ছে, সেইভাবে কীরকমভাবে বিভিন্ন জেলায় জেলায় যেখানে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত হচ্ছে সেখানকার হিন্দু জনজাতি মার খাচ্ছে, আমরা বারবার করে দেখেছি। এই দায় কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একার নয়, সিপিআইএম বা বাম সরকারেরও এর ভীষণ দায় আছে। আমাদের প্রাক্তন পুলিশ কর্তা উনি বললেন না, আমি বলছি, খুব বেশি দিন আগের কথা নয়, জ্যোতি বসুর টেনিওরের শেষের দিকে যখন অনুপ্রবেশ ইস্যুতে তৎকালীন সময়ের বিজেপি প্রতিনিধিরা তার কাছে গিয়ে অনুরোধ জানান প্রবেশকারীদের শনাক্ত করতে, তিনি টেবিলের নিচে উকি মেরে দেখে বলেছিল, কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তাদেরকে যখন মারা হচ্ছে, আজকে আপনাদের দলের লোকেরা রাস্তায় নেমে বলছে কেন অনুপ্রবেশকারীদেরকে সুরক্ষা দিতে হবে, রেশন দিতে হবে। আপনারা আপনাদের বাড়ির দরজা খুলে দিন, আপনাদের পয়সা আপনারা পাঠিয়ে দিন বাংলাদেশে তাদেরকে ক্যাম্প করে রাখার জন্য। আমার ট্যাক্সের টাকা আপনি দেবেন কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আর 2 নম্বর কথা, যেখানে আমি তৃণমূলের ক্ষেত্রে আসি, তাহলে সেইখানে আমি অনুরোধ করব, এই মহামিত্র, সায়নী ঘোষ, যারা অনুপ্রবেশকারীদের নেই, কোথায় খুঁজে পাচ্ছি না বলে এতদিন দেখেছে, চিৎকার করেছেন, আজকে তো দেখতে পাচ্ছেন। তাহলে আপনি দয়া করে একটু অভিষেক ব্যানার্জিকে বলুন যে পেছন থেকে উনি যে অতগুলো বাড়ি বানিয়েছেন, সেই বাড়িগুলোতে যেন এদেরকে অ্যাকোমোডেট করে, তাদেরকে রেশন দেয়, তাদেরকে খেতে দেয়। কেন আমাদের ট্যাক্সের টাকা, আমাদের বাপ দাদাদের প্রপার্টি এদেরকে দিয়ে দেওয়া হবে? ঠিক, আমি এর উত্তরটা নিই। সৌরভপ্রিয় দত্ত, আপনি মানে যে কথাটা সজল ঘোষও জিজ্ঞেস করছিল, সিম্পল কথা স্যার, আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, আমাদের অধিকার, সেখানে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখে দেওয়া, আপনি তো আজকে এটার কন্ডেম করতেই পারেন এবং এটা তো বলতেই পারেন যে এই সরকারের এটা সাফল্য যে অনুপ্রবেশকারীরা ফেরত যাচ্ছে। কোথায় বাধা আসছে বলুন? আসলে অতীতে যতবার আমি এসেছি ততবার সরকারের কোনো প্রবলেম দেখলে আমি কিন্তু সেখানে প্রতিবাদ করেছি, তুমি অস্বীকার করতে পারবে না। অন্তত আমি এগুলো নিয়ে বলেছো, বলতে তো বলেছিলে কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, আমি রোহিঙ্গা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশি, আচ্ছা রোহিঙ্গা, আচ্ছা তোমার রোহিঙ্গা আপত্তি আছে, বাংলাদেশি আপত্তি নেই, একই তো আমার কাছে দুটোই বিদেশি, আমার কাছে, তাহলে তুমি বাংলাদেশি গুলোকে নিয়ে বলো, অনুপ্রবেশকারী নিয়ে এবার আমি বলছি, ভুলে যাও রোহিঙ্গা, বলো অনুপ্রবেশকারী। আমি এটাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল যে আমি অনুপ্রবেশকারীদের পক্ষে বলেনি, বারবার যেটা তোমরা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কোনো বাঙালিকে বাংলাদেশি সাজিয়ে তাকে এখান থেকে বার করে দেওয়ার বিরুদ্ধে। তোমরা কি বলেছিলে বলো না? আমি এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কোনো বাঙালি কোনো ভারতীয়কে, কোনো বাঙালি কোনো ভারতীয়কে বাইরে না বার করে। শোনো না, এটাই তো বলেছি। আরে ভাই শোনো না, আরে এটা তো সবাই বলেছে। হ্যাঁ ব্যাস, তোমার যদি আর্কাইভ বার করে তুমিও টেবিলের নিচে লুকাবে। না আমি লুকাবো না, আমি লুকাবো না। আর্কাইভ যদি বার করে তুমিও টেবিলের নিচে লুকাবে। না আমি লুকাবো না দাদা, আমি এটা পরিষ্কার বলছি, এটা হতে পারে। আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সমস্যা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবেষ্টিত ঘিরে যারা ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল খবর দিয়েছে। হেরে যাওয়ার পর রিয়েলাইজেশন হয়েছে, আজকে তাদেরকে আগে গ্রেফতার করা উচিত। এই রিয়েলাইজেশনটা যদি হারার আগে হতো তাহলে হয়তো জিতেও যেতে পারতেন, তাই না? এই রিয়েলাইজেশনটা যদি হারার আগে হতো তাহলে হয়তো জিতেও যেতে পারতেন। আমি বলছি না হয়েছে, আমি প্রত্যেকের কাছে আসছি, কিশোর আর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র নিয়ে আমি প্রত্যেকের কাছে যাব। কিশোর আর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। আজকের ফাইনাল কোয়েশ্চেন নিয়ে ডিবেটের শেষ অংশে প্রত্যেক অতিথির কাছে আমি দ্বিতীয়বার যাব। ভোটের স্বার্থে কি দেশ বাজি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন, উত্তর নেব সজল ঘোষ। বাজি রাখেননি, উনি দেশকে বেচতে রাজি ছিলেন। উনি দেশকে বেচতে রাজি ছিলেন যখন বাংলাদেশ থেকে ওই একটা উগ্রপন্থী, যে বোধহয় পশ্চিমবঙ্গেও ভোট দিয়ে গেছিল, সে যখন ওখান থেকে বলল দিদি তুমি দেশটাকে ভাগ করে দাও, একটা প্রতিবাদ শুনেছিলেন? একটা প্রতিবাদ শুনেছিলেন? একবারের জন্য একটা প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করার মুরত ছিল না, মনের কথাটা বলে দিয়েছে। দেশকে বাজি রাখেননি, দেশকে বিক্রি করতে রাজি ছিলেন। জনতা সেই দেশকে বিক্রি হতে দেয়নি, তাই মমতাকে একেবারে চিরকালের মতন ক্ষমতা থেকে হারিয়ে সরিয়ে দিয়েছে, দিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে। আমি উত্তর নেব গৌরীশঙ্কর ঘোষ, 30 সেকেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বাজি রেখেছিলেন, সজলদা বলছেন শুধু বাজি রাখেনি, বিক্রি করতে রাজি ছিলেন। উত্তর 30 সেকেন্ডস। একদম একদম, মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, তাই তো তার দল স্লোগান দিত জয় বাংলা, তার দল স্লোগান দিত খেলা হবে,
তিনি বাংলাদেশের নায়ক ফিরদৌসকে এনে প্রচার করতেন, তিনি এ বাংলাকে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিলেন। আর সেই কারণে অনুপ্রবেশকারীকে মদত দিয়েছেন, অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংক ভোটার তালিকায় নাম উঠিয়েছিলেন, আমার দেশের সম্পদ লুট করার সুযোগ করে দিয়েছিলেন, আমার দেশের মা বোনদের ধর্ষণ করার সুযোগ করে দিয়েছিলেন। এটাই মমতা ব্যানার্জি নাকি তৃণমূল কংগ্রেসের নাকি? তাই তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ উপযুক্ত জবাব দিয়ে বিসর্জন দিয়েছে, হারিয়ে দিয়েছে। आर.के. श्रीवास्तव, বেশ স্যার, आर.के. श्रीवास्तव, कर्नल आर.के. श्रीवास्तव, 30 সেকেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশ বাজি রেখেছিলেন, আমাদেরকে বাজি রেখেছিলেন? 30 সেকেন্ডস। ইয়েস, আপনি যখন হিন্দু যারা ছিলেন বাংলাদেশে যখন এখানে এসছেন, লেফট ফ্রন্ট দিয়েছে মারি ছাবি, কত 100 লোককে মেরেছে ওরা, আর দণ্ডা কাণ্ডা পাঠিয়েছে। এই 2024 থেকে 2026 পর্যন্ত বাংলাদেশে যতগুলো হিন্দুরা মারা গেল, আমাদের স্বামী চিন্ময়ানন্দপুরও মারা জেলে আছেন, এনার মুখ থেকে একটু কথা ফুটেনি। ইনি বারবার যে স্লোগান দিয়েছেন, ইনি বারবার যে মাদ্রাসা, ইনি বারবার যে ওখানে আপনার বিএসএফ আগেন্স্টে যে উস্কানি দিয়েছেন, একটাই আমাদের আগেই তো বক্তা বললেন, পুলিশ যিনি বিএসএফ ধূপগুড়ি যিনি আমাদের মাননীয় এমএলএ আছেন, উনি বলছেন ধরার পর এনার পুলিশ, এনার যে জুডিশিয়ারি ওদেরকে ছেড়ে দিতে ওপেন নিয়েছিল। এখন তদন্ত হোক, এনার উপরে দেশদ্রোহিতার কানুন হোক, এনাকে ট্রায়াল দেওয়া হোক, এরকম ট্রায়াল যেটা মানুষকে মনে রাখতে হবে এরকম লোক ছিল। নরেশ চন্দ্র রায়, আসছি স্যার, কর্নেল স্যার, নরেশ চন্দ্র রায়, 30 সেকেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশের সুরক্ষা, দেশের স্বার্থকে বাজি রেখেছিলেন? 30 সেকেন্ডস। ফেন্সিং করতে চাননি বর্ডারে, দুই বাংলাকে একাকার করার জন্য উনি ষড়যন্ত্র করছিলেন যে দুই বাংলা একাকার হয়ে যাক, দুই বাংলা বাংলাদেশ পরিণত হয়ে যাক, এটা তার পরিকল্পনা ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সে তার পরিকল্পনাকে ব্যর্থ করেছে, বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠিত করেছে। বেশ, আমি একটা ব্রেকিং নিউজ নেওয়ার আগে আমি উত্তরটা দিতে দেবো। সৌরভপ্রিয় দত্ত, 30 সেকেন্ডস, তারপরে একটা ব্রেকিং নিউজ দিয়ে প্রত্যেকের কাছে আসি। সৌরভপ্রিয় দত্ত, 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বাজি রেখেছিলেন এবং আমাদের স্বার্থকে বাজি রেখেছিলেন ভোট ব্যাংকের জন্য। উত্তর 30 সেকেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশকে বাজি রাখতেন তাহলে তৃণমূল সংগঠনটাকে ব্যান করে দিত মোদীর সরকার। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। 3 নম্বর কথা হচ্ছে, আমি দাদা আমার সময়টা বলতে দাও, আমার সময়টা প্লিজ 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 এদিকে করতে দাও দাদা, আমি রিকোয়েস্ট করছি বলতে দাও। আর 3 নম্বর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশকে বাজি রাখতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি হয়ে আমাদের সাংসদরা পাকিস্তান যখন ভারতের সঙ্গে যে ঝামেলাটা বা যে যুদ্ধটা চলছিল, সেই সময় তৃণমূল দলের প্রতিনিধিকে নরেন্দ্র মোদী রিক্রুট করতেন না সারা পৃথিবীতে ঘোরার জন্য। এর থেকে বেশি উত্তর আপনি দিতে হবে না। আমি সজলদার থেকে নেওয়ার আগে এবং স্যার এবং মহারাজের কাছে আসার আগে ব্রেকিং নিউজ দক্ষিণ 24 পরগনা থেকে আসছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় হোল্ডিং সেন্টার রেডি রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৈরি হোল্ডিং সেন্টার। জীবনতলায় হোল্ডিং সেন্টারে রয়েছে 5 জন অনুপ্রবেশকারী। 5 জন অনুপ্রবেশকারীর মধ্যে 3 জন পুরুষ ও 2 জন মহিলা। কড়া পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে অনুপ্রবেশকারীদের। দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে 5 জন, যাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অনুপ্রবেশের পর বাংলার বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়েছিল। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। জেলায় জেলায় হবে হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারীদের রাখা হবে হোল্ডিং সেন্টারে। দক্ষিণ 24 পরগনার হোল্ডিং সেন্টারে 5 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে, 3 জন পুরুষ এবং 2 জন মহিলা। ফিরবো আলোচনায়। স্যার, 30 সেকেন্ডস। অনিল জানা। দেখো কিশলয়, মাননীয় রামানন্দ মহারাজজি যেটা বললেন হিন্দু পপুলেশন ডিক্রিজ করার প্ল্যান, এটা আজকে হয়নি। 1955 থেকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট যখন হয়েছে কংগ্রেস, তখন থেকে শুরু হয়েছে হিন্দু স্পেশাল ম্যারেজ। হোয়াট অ্যাবাউট দি মুসলিমস ম্যারেজ? এবং মুসলিমদের কাছে কংগ্রেস সরকার কীভাবে মাথা নতজানি করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শাহবানু মামলায় তুমি দেখেছিলে, দেশের মহামান্য শীর্ষ আদালতের রায়কে ওভার রুল করে গেছেন উনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর শুধু এই টিএমসি দোষ দিয়ে লাভ নেই, এ তো এ ব্যাপারে সবাই করেছেন। আর এই তোমার ডিক্রিজ করা, এই যে নাচবন্দি যেটা করা হয়েছিল, মুসলিমরা ওপেনলি বলেছে 94-এ যে আমরা নাচবন্দি নেই করেগা, কোন লোক মাইনরিটি হয় देखेगा 20 साल बाद, हम लोग जिस तरफ रहेगा उस तरफ सरकार करेगा, हम लोग एमएलए एमपी में सीट बढ़ेगा उधर से मांग पूरा करेगा। সেই জিনিসটা আজকে করেছেন। আর উনি বলছেন সৌরভ বাবু, মমতা ব্যানার্জি করেননি, ওরা সাবকনসিয়াস মাইন্ড এটাকে গ্রেটার বাংলাদেশ করার ইচ্ছা ছিল। করার শুনুন, এই যে আপনি কি লেখেন ডাব্লিউবি লেখেন তো ওয়েস্ট বেঙ্গল, দাঁড়ান ডাব্লিউবি লেখে তো
ডাব্লিউবি লেখেন তো ব্যানটা কে করবে? ডাব্লিউবি লেখেন তো ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ। আর পশ্চিমবাংলা বাংলা আরে কি এই লেখেন? কথাগুলো দাঁড়ান, বাংলা কি লেখেন? নরেন্দ্র মোদী উনি লোকরাজ্যে কটা উড়িয়ে দিয়েছেন? মহারাজ আসছি, সজলদা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে বিক্রি করতে চান, তাহলে রাজ্যকে যদি বাজিয়ে রাখতে চান, তাহলে নরেন্দ্র মোদী ওনাকে ব্যান করেননি কেন? সৌরভপ্রিয় দত্তের প্রশ্ন, উত্তর চাই। নরেন্দ্র মোদী ব্যান করিয়েছেন সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে। হ্যাঁ, ৮০-র নিচে নেমেছে, এখন করলে ৮টা এর নিচে নামবে। নরেন্দ্র মোদী করিয়েছেন, অমিত শাহই করিয়েছেন, অন্য কেউ করায়নি। ব্যান করলে শহীদ হবার সুযোগ পেতেন, আপনাদের শহীদ করেনি, রাষ্ট্রপতি শাসন জারি করেনি। গণতান্ত্রিকভাবে পশ্চাদে লাথি মেরে যেমনভাবে এই আজকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে, আপনাদের সরকারকেও সেভাবে নবান্ন থেকে বার করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কোনো ব্যান করার দরকার নেই, পাবলিক ম্যান্ডেট দিয়েছে। আবার ব্যান নিয়ে কি করবো? আর দরকার নেই। ওনার পদত্যাগ পত্র শুনুন, কি কি ত্যাগ করবেন উনিই জানেন। আমার সে ত্যাগের মধ্যে গেলাম, যেটা ত্যাগ করেনি সেটা কেড়ে নিয়েছে, ঝামেলা শেষ। রামানন্দ মহারাজ, 30 সেকেন্ডস। বিষয় হলো যে এই আঞ্চলিক দলগুলো আর বিরোধায়তনা দলের মধ্যে বামপন্থী দলগুলো, এটা খুব, এদের কাছে একটা খুব থিওরি স্পষ্ট যে মুসলমানদের ভোটটা হচ্ছে অত্যন্ত ইউনাইটেড ভোট এবং কনসলিডেটেড ভোট। তাই এদেরকে যদি আমরা অ্যাপিজমেন্ট করি, তাতে এরা যা খুশি করুক, এদেরকে দুধেল গাই বলে বা এদেরকে নগ্ন প্রশ্রয় দিয়ে, শুক্রবারে এরা একটু মোটিভেটেড থাকে বলে সেখানে সাংবাদিকের ক্যামেরা ভেঙে দিক আর মাথার মধ্যে মেরে মহিলা সাংবাদিকের, সমস্তটা মেনে নিয়ে আমরা নগ্ন অ্যাপিজমেন্ট করব এবং এইভাবেই কিন্তু এদের সরকারটা এখান থেকে চলে গেল। আমি বৃহদায়তনে ভারতবর্ষের মানুষের কাছে এটাই প্রার্থনা করব যে দেশের সর্বস্তরীয় নিরাপত্তার জন্যে দয়া করে রাষ্ট্রবাদী সর্বভারতীয় দল যা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছে তাদের হাত মজবুত করুন, না হলে আপনার ছেলের মুখের গ্রাসটা কিন্তু এই আঞ্চলিক দলের এরা অন্য লোকের মুখে দিতে দুবার ভাববে না। বেশ, এখানে আমাকে শেষ করতে হচ্ছে, এই বলে আমার সময় শেষ বটে, কিন্তু এই ডিবেটটা থেকে যাবে, এই প্রশ্নটা থেকে যাবে যে শুভেন্দু অধিকারী সরকার যে কাজটা করতে পারলো 15 দিনে 20 দিনে, সেই কাজটা 15 বছরে, যে কাজটা 15 দিনে করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা 15 বছরে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি, নাকি করতে চাননি? আসলে হয়তো করতে চাননি, কিন্তু তার শাস্তিও তো পেয়ে গেলেন। হয়তো ফল অন্যরকম হতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের মাথায় নিয়ে না এইভাবে বসিয়ে রাখতেন। অনুপ্রবেশকারীদের জন্য আমার আপনার অধিকার চলে গিয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ফিরিয়ে দিলেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ ফিরোজ খান। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ফিরোজ খানকে। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। পুরসভায় দুর্নীতি ও এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার ফিরোজ খানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ ফিরোজ খানকে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।